আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে নববধূকে গণধর্ষণ, ছাত্রলীগ ক্যাডারের বিচার শুরু। সিলেটে এমসি কলেজে ছাত্রাবাসে ছাত্রলীগ ক্যাডারের হাতে 2020 সালে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণে আলোচিত মামলার বিচার কার্যক্রম 5 বছর পর শুরু হয়েছে। আজ সব আসামির উপস্থিতিতে সুনামগঞ্জের হৃদয় পারভেজ নামে এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে দীর্ঘ 5 বছর পর আলোচিত এই মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলাও বিচার চলবে বলে জানা গেছে। 2020 সালে এক নববধূকে আটকে রেখে ছাত্রলীগের ক্যাডারেরা সংঘবদ্ধ ধর্ষণ করেছিল। শেখ হাসিনার নির্দেশে মামলাটি এতদিন স্থগিত ছিল। অবশেষে শেখ হাসিনা পালিয়ে যাবার পর মামলাটি আবার পুনরায় চালু হলো। জানাবো, মোদির দিন ফুরিয়ে আসছে বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, মোদি ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের মুখে রয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। এরপর জানাবো, পাকিস্তানের সামরিক কৌশলে বৈশ্বিক স্বীকৃতি। ভারত পাকিস্তানের মধ্যে মাত্র 87 ঘন্টা 25 মিনিটের সংঘর্ষে আধুনিক যুদ্ধনীতি নিয়ম নতুন করে লিখিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। এই যুদ্ধে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর মুখোমুখি হয়েছে পাকিস্তান। তবে সমস্ত বাধা উপেক্ষা করে ভারতকে নাকানি চুবানি খাইয়ে অবশেষে যুদ্ধে জয়লাভ করে পাকিস্তান। এরপরই পাকিস্তানকে বৈশ্বিক স্বীকৃতি দিতে শুরু করেছে বিভিন্ন দেশ। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে গাজায় পূর্ণ শক্তি দিয়ে অভিযানে নামবে ইসরায়েল বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, অতি শীঘ্রই গাজা উপত্যকায় পূর্ণ শক্তি দিয়ে সামরিক অভিযান চালানো হবে। আজ দেশটির আহত রিজার্ভ সেনাদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেছেন, আমরা অপারেশন সম্পূর্ণ শেষ করতে যাচ্ছি। এর অর্থ হল হামাসকে পরাজিত করা, ধ্বংস করা। জানাবো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে ভারতের উদ্বেগ। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা একটি উদ্বেগজনক ঘটনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণ, ছাত্রলীগ ক্যাডারের বিচার শুরু। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ ক্যাডারের হাতে 2020 সালে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত মামলার বিচার কার্যক্রম অবশেষে শুরু হয়েছে। এতদিন শুধু তাদেরকে জেলেই আটকে রাখা হয়েছিল, কোনো বিচার হয়নি। মঙ্গলবার দুপুরে সব আসামির উপস্থিতিতে সুনামগঞ্জের হৃদয় পারভেজ নামে এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল দীর্ঘ 5 বছর পর আলোচিত মামলাটির বিচার কার্যক্রম শুরু করে। একই সাথে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলারও বিচার চলবে। শুরু হওয়া চাঞ্চল্যকর এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 19 মে পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত। এর বিচারক স্বপন কুমার দাস। এর আগে উচ্চ আদালতের আদেশের পর মামলার নথিপত্র দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসলে আদালত শুনানি শুরু হয়। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি আবুল হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, সব আসামির উপস্থিতিতে হৃদয় নামের একজনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। 2020 সালে 25 সেপ্টেম্বর রাতে টিলাগড় কেন্দ্রিক ছাত্রলীগ ক্যাডাররা সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণী বিষকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় তার স্বামী থানায় মামলা করেন। এ নিয়ে সিলেট সহ দেশ বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া এবং ক্ষোভের সৃষ্টি হয়। জঘন্য এই ঘটনার প্রতিবাদে এবং
এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন সংগঠন সক্রিয় হয়ে ওঠে। ঘটনার পর আসামিরা পালিয়ে যায়। গেল র্যাব ও পুলিশ অভিযানে তাদের 3 দিনের মধ্যে 6 আসামি ও সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে আদালত 6 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। উল্লেখ্য, রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আলোচিত মামলাটির বিচার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল, অর্থাৎ শেখ হাসিনার নির্দেশেই মামলাটি এতদিন স্থগিত ছিল বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। আবারও মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হলো। নরেন্দ্র মোদীর দিন ফুরিয়ে আসছে বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, মোদী ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের মুখে পড়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের আজ এক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, মোদীর দিন ফুরিয়ে আসছে। ভারতে মোদীর জনপ্রিয়তা কমে গেছে। সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত বছরের পর বছর ধরে সন্ত্রাসবাদকে সমর্থন করে আসছে বলে অভিযোগ করেছেন খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারত কেবল দেশে নয় বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদেরকে টার্গেট করছে। এ সময় তিনি আরও বলেন, ভারতের রাজনীতিতে মোদির কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। পরিস্থিতি তার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। খাজা আসিফ ভারতের সঙ্গে যে কোনো সম্ভাব্য সংলাপের আগে পাকিস্তানের অবস্থান তুলে ধরে বলেন, তাদের ভারতের সঙ্গে আলোচনার টেবিলে 3টি মূল বিষয় সন্ত্রাসবাদ, কাশ্মীর এবং পানি চুক্তি এজেন্ডায় থাকবে। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে আসিফ আরও বলেছেন, পাকিস্তান 25 বছর ধরে সন্ত্রাসবাদের শিকার এবং অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। তিনি আরও বলেন, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধে পাকিস্তান সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের প্রচেষ্টা এবং ত্যাগ বিশ্বকে স্বীকৃতি করা উচিত বলে মনে করেন খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তানের সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি। ভারত পাকিস্তানের মধ্যে মাত্র 87 ঘন্টা 25 মিনিটের সংঘর্ষে আধুনিক যুদ্ধনীতি নিয়ম নতুন করে লিখিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। এই যুদ্ধে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর মুখোমুখি হয়েছে পাকিস্তান। ভারত গত 20 বছরে $70 বিলিয়ন অস্ত্র সংগ্রহ করেছে এবং তাদের বিমান বাহিনী $50 বিলিয়ন ব্যয়ে উন্নত প্ল্যাটফর্ম যুদ্ধবিমান ও প্রযুক্তি সংগ্রহ করেছে। তা সত্ত্বেও পাকিস্তান সশস্ত্র বাহিনীর 3টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এগুলো হলো কৌশলগত নির্ভুলতা, প্রযুক্তিগত আধিপত্য এবং সুনিয়ন্ত্রিত প্রতিরোধ সক্ষমতা। এই 87 ঘন্টার সংঘর্ষ শুধু একটি যুদ্ধ নয়, বরং এটি 3টি ক্ষেত্রে পাকিস্তানের সামরিক অবস্থানের বৈশ্বিক স্বীকৃতির মধ্যে রয়েছে পাকিস্তানের সামরিক নীতি, অস্ত্র সংগ্রহ কৌশল এবং 21 শতকের যুদ্ধ প্রযুক্তির সফল প্রযুক্তি। পাকিস্তান এই যুদ্ধে অল্প সময়ের মধ্যেই ভারতকে হারিয়ে দিয়েছে। ভারতের এত বড় বড় ধরনের সামরিক অস্ত্র থাকার পরও তারপর পাকিস্তানের কাছে তারা নাকানি চুবানি খেয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের হাতে পায়ে ধরে তারা অবশেষে যুদ্ধবিরতি করতে পেরেছে। তারা প্রথম দিকে যতটা লাফালাফি করেছিল তাদের S-400 এবং রাফায়েল নিয়ে, কিন্তু যুদ্ধ যখন শুরু হলো তখন দেখতে পেলাম যে তাদের রাফায়েল এবং সেই S-400 ধসিয়ে দিল পাকিস্তান। শুধুমাত্র চাইনিজ অস্ত্র ব্যবহার করে কিভাবে তারা ভারতকে নাস্তানাবুদ করে ছাড়ল, এবার সেটি বিশ্ববাসী দেখেছে। এরপর থেকে ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমানের শেয়ার এবং রাশিয়ার তৈরি বিভিন্ন সমরাস্ত্রর শেয়ারগুলি কিভাবে দরদর করে তার দাম পড়ে গিয়েছে। এ থেকেই বোঝা গেল পাকিস্তান অনেকটা সামরিক শক্তিতে এগিয়ে গেছে। পাকিস্তানকে যতটা দুর্বল মনে করেছিল কট্টরপন্থী হিন্দুত্ববাদী ভারত, কিন্তু বাস্তবে পাকিস্তান তার থেকে 1000 গুণ বেশি শক্তিশালী। পাকিস্তান কখনোই হার মানেনি আর ভবিষ্যতেও কখনোই হার মানবে না। পাকিস্তানকে হারানো ভারতের পক্ষে সম্ভব নয়। পাকিস্তানের নওজওয়ানরা এক একজন অনেক বেশি দেশপ্রেমিক, তাদেরকে কোনোভাবেই ভারত দমাতে পারবে না, বরং আরও যুদ্ধ শুরুর পর থেকেই ভারতের $83 বিলিয়ন গায়েব হয়ে গিয়েছে মাত্র এই অল্প সময়ের মধ্যে। যদি দীর্ঘদিন যুদ্ধ চলত তাহলে ভারত এতদিন দেউলিয়া হয়ে যেত।
গাজায় পূর্ণ শক্তি দিয়ে অভিযানে নামবে ইসরায়েল, বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়ে বলেছেন, অতি শীঘ্রই গাজা উপত্যকায় সম্পূর্ণ শক্তি দিয়ে সামরিক অভিযান চালানো হবে। আজ রাতে দেশটির আহত রিজার্ভ সেনাদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেছেন, আমরা অপারেশন সম্পূর্ণ শেষ করতে যাচ্ছি। এর অর্থ হলো হামাসকে পরাজিত করে তারপর ধ্বংস করা হবে। খবর এপির। প্রধানমন্ত্রীর অফিস মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায়। নেতানিয়াহু আরও বলেছেন, এই যুদ্ধ থেমে যাবে এমন কোনো পরিস্থিতি হবে না। অস্থায়ীভাবে যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু আমরা শেষ পর্যন্ত যাব। গত 18 মার্চ থেকে গাজায় আবারও বড় পরিসরে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গত জানুয়ারির 19 তারিখে হওয়া যুদ্ধবিরতির পর থেকে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল তার সমাধান কোনো অগ্রগতি না হয় পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহু। চলতি মাসের শুরুতে ইসরায়েলি মন্ত্রিসভা গাজা অভিযানে সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করে, যেখানে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতিরও ইঙ্গিত দেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন অভিযানটি অংশ হিসেবে গাজার অধিকাংশ বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় প্রায় 24 লাখ বাসিন্দা সবাই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। তবে ইসরায়েল গাজাবাসীর ওই অঞ্চলে চিরতরে ছাড়তে চাপ দিচ্ছে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানের লক্ষ্যগুলোর মধ্যে স্বেচ্ছা স্থানান্তর কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে।